আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবিবি পরীক্ষা প্রস্তুতি মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের এমএফএস এর প্রথম ক্লাস মডিউল 1 থেকে আমরা দেখব। এই মডিউলের নাম হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। এটা লেকচার শিট 1 আমার। তো এখানে এটা হচ্ছে আমাদের সিলেবাস। এখানে আলোচনা করা আছে যে প্রশ্নগুলি আপনারা লেকচার শিটে অলরেডি দেখেছেন। এখানে প্রথমে আলোচনা করা আছে অর্থ কি, অর্থের কার্যাবলী কি, অর্থের প্রকার, শ্রেণীবিভাগ আলোচনা করো, বিহিত মুদ্রা বৈশ্বিক মুদ্রার মধ্যে পার্থক্য, এইরকম প্রশ্ন এখানে আমাদের আছে। মোট 25টি প্রশ্ন আছে। সবগুলি প্রশ্ন একটু আলোচনা করার চেষ্টা করব আমরা। তারপরে আমরা শর্টকাট ভাবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। আর আমি আপনাদের বলি, আপনারা অবশ্যই সময় পাইলে ইউটিউবে সবগুলো ক্লাস দেওয়া থাকবে, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন ক্লাসগুলি। তো প্রথমে অর্থ কি এটা আমরা দেখব। তো আসসালামু আলাইকুম স্যার, আমি নাইন সিটি ওয়ার্ল্ডে। জি জি স্যার হচ্ছে ওই যে ভাইয়া ফোন নিয়ে তো চলে গেছে, ভাইয়ের ফোন তো অফ, ওটা প্রিন্ট দিতে পারছি না। আমি আপনাকে এই নাম্বারে একটা জিমেল পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, তো অর্থ কি এটা একটু জুম করে নেই। অর্থ হলো বিনিময়ের একটি মাধ্যম যা ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে পণ্য এবং পরিষেবা লেনদেনের সুবিধার্থে ব্যবহৃত হয়। অর্থ হচ্ছে আমাদের, মোট কথা সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ ব্যবহৃত হয়। আর এটা একটু বড় করে যদি আমরা বলি, তাহলে অর্থ হলো বিনিময়ের একটি মাধ্যম যা ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে পণ্য অথবা পরিষেবা বা দুটোর ক্ষেত্রেই লেনদেনের সুবিধার্থে ব্যবহৃত হয়। অর্থনীতিবিদদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে অর্থকে বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করা যেতে পারে। বিভিন্ন অর্থনীতিবিদের দেওয়া কিছু সংজ্ঞা নিচে আলোচনা করা হলো। অ্যাডাম স্মিথের মতে অর্থ হলো বিনিময়ের একটি মাধ্যম যা অর্থনীতির লেনদেন সহজতর করে। জন মেয়ার্ড কেইন্স হবে এটা। অর্থ হলো পণ্য এবং পরিষেবার মূল্য পরিমাপের জন্য ব্যবহৃত একটি সরঞ্জাম, সেই সাথে তাদের বিনিময়ের একটি উপায়। তো এখান থেকে আমরা যে কোনো একটি বা দুটি সংজ্ঞা মনে রাখার চেষ্টা করব। একটু 30 সেকেন্ড। সরি। তো এখান থেকে আমরা একটি অথবা দুটি সংজ্ঞা মনে রাখার চেষ্টা করব। সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে, যদি আসে এরকম সংজ্ঞামূলক প্রশ্ন আসে অর্থ কি, তো এই সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই অর্থনীতিবিদদের সংজ্ঞা বা বিভিন্ন যে বিশেষজ্ঞ সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো একটা অথবা দুটা আমাদের দিতে হয়, সেটা আপনারা অলরেডি জানেন। তো শেষে আমরা বলতে পারি হবে যে অর্থকে বিনিময়ের একটি মাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা পণ্য, পরিষেবা এবং ঋণের লেনদেনের ব্যাপকভাবে গৃহীত হয়। তো অর্থাৎ এই একই কথায় আমাদের ঘুরে পেঁচে লিখতে হবে। মানে এই একই কথাকে আপনি বিভিন্ন ভাষায় লিখতে পারেন আর কি, বিভিন্নভাবে আপনি লিখতে পারেন। তো অর্থের সংজ্ঞায় মানে অর্থটা কি এটা আমাদের আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। আর এরপরে যেটা আছে ফাংশন অফ মানি, এর মধ্যে থেকে প্রশ্ন থাকবেই। মানে অর্থের কার্যাবলী, এই অর্থের কার্যাবলী এর মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরে পেঁচে করে। হ্যাঁ, তো এই অর্থের কার্যাবলীটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, অর্থের কার্যাবলীটা। তো এই অর্থের কার্যাবলীর মধ্যে এখানে আমরা দেখব যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, যেটা আমাদের সংজ্ঞার মধ্যে আলোচনা করা আছে। অর্থ হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম, যে কোনো কিছু বিনিময় করতে সেটা আমরা সেই মাধ্যম হিসেবে আমরা অর্থ ব্যবহার করে থাকি। এখানে বলা আছে অর্থনীতি একটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, যা মানুষকে বিনিময় বা লেনদেনের প্রয়োজনে
প্রয়োজন ছাড়াই পণ্য এবং পরিষেবা কিনতে দেয়। তাহলে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়। তারপরে আছে ২ নাম্বার মূল্যের পরিমাপ। এখানে আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু আমাদের ৫টি ৫টি যে কার্যাবলী, সেই ৫টি কার্যাবলী অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ৫টি কার্যাবলী অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে ঘুরে পেঁচে প্রশ্ন করে। হ্যাঁ? এখান থেকে ঘুরে পেঁচে প্রশ্ন করে। আসসালামু আলাইকুম। জি, জি, জি। আচ্ছা, দেন আমি ইয়ে করছি। ক্লাসে আছি তো দিচ্ছি। জি, জি। আসসালাম। তো সরি, একটু ফোন আসতেছে। তো এখন এখান থেকে ৪টি বা ৫টি পয়েন্ট আপনাকে অবশ্যই খুব ভালো মতো মনে রাখতে হবে। পরীক্ষায় এর মধ্যে আমাদের প্রশ্ন ঘুরিয়ে পেঁচে করে। একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, একটা হচ্ছে মূল্যের পরিমাপ, সঞ্চয়ের ভান্ডার বা সঞ্চয় হিসেবে রাখি। তারপরে আছে আহ, মূল্য হস্তান্তরের উপায়, বিলম্বিত অর্থ প্রদানের মান। এই জিনিসগুলো এই কটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে। এইগুলোর উপর অনেক ধরনের প্রশ্ন আছে, পরবর্তীতে আমরা দেখব। ৪-৫টা অবশ্যই আমাদের ভালো মতো মনে রাখতে হবে। তাহলে মূল্যের পরিমাপ হলো, অর্থ হলো পরিমাপের একটি প্রমিত বা স্ট্যান্ডার্ডাইজ, যেটাকে বলি স্ট্যান্ডার্ড একক, যা পণ্য এবং পরিষেবার মূল্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। যে আমরা কোনো দ্রব্যকে যখন আমরা কিনবো বা যখন একটা দাম নির্ধারিত হবে, তখন অবশ্যই সেটা মূল্য থাকবে একটা, এবং সেটা সেই মূল্যটা কিসের দ্বারা নির্ধারণ হবে? আমাদের অর্থ দ্বারা নির্ধারিত হবে। এই জন্য এখানে বলছে মূল্যের পরিমাপ। আর অবশ্যই আমরা ব্যাখ্যা ১ লাইন থেকে ১.৫ লাইনের উপর যাব না। পয়েন্টগুলো আমরা ১ থেকে ১.৫ লাইনের মধ্যে অবশ্যই আলোচনা করব। তারপরে আছে সঞ্চয়ের ভান্ডার। সঞ্চয়ের ভান্ডার বলতে এখানে আমাদের অর্থটাকে আমরা সঞ্চয় করে রাখি। তো অর্থের কার্যাবলীর মধ্যে প্রথমটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপ, তারপরে হচ্ছে বা মূল্যের একক, পরিমাপ বা মূল্যের একক হিসেবে ব্যবহার হয়। আর এটা হচ্ছে সঞ্চয়ের ভান্ডার। এটা আমরা সঞ্চয় করি, ভবিষ্যতে আমরা কেনাকাটা করব বা ভবিষ্যতে আমরা খরচ করবো, ভবিষ্যতে কোনো প্রয়োজন মেটাবো, এই জন্য আমরা এই অর্থটাকে সঞ্চয় করে থাকি। তার অর্থ সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে, যা মানুষকে তাদের সম্পদ সংরক্ষণ করতে এবং পরবর্তী সময়ে ব্যবহার করতে সক্ষম করে তোলে। এটা হচ্ছে সঞ্চয়ের ভান্ডার। তারপরে আছে মূল্য হস্তান্তরের উপায়। অর্থ সব ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি মূল্য হস্তান্তরের মাধ্যম হিসেবে কাজ করে। জনগণ বা লোকেরা বা মানুষ তাদের সম্পত্তি একসাথে বিক্রি করে যে অর্থ পায় তাদের উন্নত কিনতে পারে, যা বিনিময়ের ব্যবস্থা যা বিনিময় ব্যবস্থা অসম্ভব। তাহলে মূল্য হস্তান্তরের উপায়, আমরা এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করা আছে যে আমরা কোনো একটা সম্পত্তি বিনিময় করে কিন্তু সবগুলো সম্পত্তি আমরা বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনো সম্পদ ক্রয় বিক্রয় করতে পারবেন না। কিন্তু সেটা যদি আপনি অর্থ দ্বারা নগদ টাকায় রূপান্তর করেন, তাহলে ওই টাকা দিয়ে আপনি যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন। যে আপনার ১ খণ্ড জমি আছে, ১ খণ্ড জমি দিয়ে আপনি এই জমিটা বিক্রি করে হয়তো সেল করে আপনি কোনো বিল্ডিং কিনবেন বা কোনো সম্পদ ক্রয় করবেন। তাহলে সেই ক্ষেত্রে ওই যে যার কাছ থেকে আপনি কিনবেন, তার কাছ থেকে কিন্তু জমি বিনিময় করে আপনি কিন্তু এটা করতে পারবেন না, কারণ তার টাকার প্রয়োজন। আপনি কি করছেন? আপনি জমিটা বিক্রি করে তার বিল্ডিংটা ক্রয় করে নিচ্ছেন। সে কথা এখানে বলা আছে যে আমরা সম্পদ সরকারের জন্য বিনিময় করে আমরা এটা মালিকানা হস্তান্তর করতে পারি না। আমরা কি করি? এটা আমরা বিক্রি করে অর্থটা আমরা প্রথমে গ্রহণ করি, তারপরে কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি, তাহলে সেটার পেছনে আমরা সেটা ব্যয় করতে পারি বা খরচ করতে পারি। সে কথা এখানে বলা আছে, মূল্য হস্তান্তরের উপায় হিসাবে সেটা কাজ করে। ঋণের ভিত্তি, বর্তমানে বেশিরভাগ ব্যবসায়িক লেনদেন বিভিন্ন ধরনের ক্রেডিট, চেক, ব্যাংক ড্রাফট, বিল অফ এক্সচেঞ্জ ইত্যাদির মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকগুলি আমানত হিসেবে রাখা নগদের ভিত্তিতে এই বন্ডগুলি ইস্যু করে এবং বন্ড হোল্ডারদের আর্থিক চাহিদা পূরণ করে। এটা আপনার যদি মনে রাখার প্রয়োজন নেই বা মনে দরকার নাই। এখানে ৪-৫টা অবশ্যই ৫টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ৫টা, এখানে অনেকগুলো আছে। ৫টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারল্যের মান, অর্থের সাহায্যে যেকোনো পণ্য যেকোনো সময় কেনাবেচা করা যায়, তাই এটি সবচেয়ে তরল সম্পদ হিসেবে বিবেচিত হয়। অর্থের এই তারল্য গুণমানের কারণে পণ্যকে সহজেই অর্থে রূপান্তর করা যায়, তেমনি অর্থকে পণ্যে রূপান্তর করা যায়। তাহলে এটা আমাদের তারল্য জিনিসটাকে কি মানে কাকে বলে? তারল্য হচ্ছে
অর্থের মানে ব্যাংকের ক্ষেত্রে তারল্যের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বুঝি ক্যাশ ইন হ্যান্ড কে বুঝি, তাই না? আমাদের ব্যাংকের যে ভোল্টের যে টাকাটা থাকে সেটা হচ্ছে আমাদের কাছে তরল সম্পদ, সবচেয়ে বেশি তরল সম্পদ। তো কোনো সম্পদের কোনো সম্পদের আর্থিক মূল্য না কমিয়ে যে নগদ টাকায় যেটা রূপান্তর করা যায় সেটা হচ্ছে আমাদের কাছে, সেটাকে বলে তারল্য। আচ্ছা, সেই তারল্য মান হিসেবে ব্যবহার হয় বিলম্বিত অর্থ প্রদানের মান। বিলম্বিত অর্থ প্রদানের মান বলতে এটা দ্বারা আমরা বুঝি যে কারো কাছ থেকে আমরা কোনো কিছু ক্রয় করেছি বা বাকিতে ক্রয় করেছি বা কেউ টাকা পাবে বা কারো কাছ থেকে ঋণ নিয়েছি, তাহলে এটা আমরা পরবর্তীতে, আজকে নিলাম 100 টাকা, পরবর্তীতে কত টাকা পরিশোধ করব, সেটা কি 110 টাকায় পরিশোধ করব না 120 টাকায় পরিশোধ করবো, সে মান হিসাবে আমাদের এখানে ব্যবহার হয়। বিলম্বিত অর্থ প্রদানের মান হিসাবে এটা আমরা অর্থকে ব্যবহার করতে পারি। যে অর্থ পরবর্তী সময়ে ঋণ বা বাধ্যবাধকতা নিষ্পত্তি করতে ব্যবহার করা যেতে পারে। এটি ব্যক্তি, ব্যবসায় ক্রেডিট থেকে কেনাকাটা করতে দেয়, জেনে তারা ভবিষ্যতে অর্থ ঋণ বা পরিশোধ করতে পারে। যে আমি ভাবতেছি যে আমি আজকে যদি 100 টাকা দেই তাহলে পরবর্তীতে আমি 110 টাকা পাবো। এই যে বিলম্বে অর্থ প্রদান করবে এবং তার মান হিসেবে আমি কতটুকু, তার মূল্য হিসেবে আমি কতটুকু পাচ্ছি, এটা অর্থের মধ্যে কাজ করে আর কি। যে অর্থটা এই হিসেবে কাজ করে যে বিলম্বিত হিসেবে আমি অতিরিক্ত কিছু টাকা পাবো বা অতিরিক্ত কিছু সুবিধা পাবো। অর্থ প্রদানের উপায়, মূল্য হস্তান্তর, এরকম অনেকগুলো সুবিধা আছে। 4-5টি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখানে আছে 1, 2, 3 মূল্য হস্তান্তরের উপায়, এই বিলম্বিত অর্থ প্রদানের মান। এই 5টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই 5টার উপর অনেক ধরনের প্রশ্ন আমরা নিচে দেখব। আমরা পরবর্তীতে যে আলোচনাগুলো করব, এই 5টার উপর অনেক ধরনের প্রশ্ন আছে। অবশ্যই 5টি মনে রাখবেন। বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই 5টি মনে রাখবেন। এখানে অনেকগুলো আছে, তারপরেও যদি আপনি লিখতে পারেন লিখবেন, কিন্তু এই 5টি আপনাকে মনে রাখতেই হবে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন আমাদের এখানে আছে, ডিসকাস দ্য কাইন্ডস অফ ক্লাসিফিকেশন অফ মানি। মানে অর্থের বিভিন্ন ধরন আমাদের এখানে আলোচনা করতে বলছে। এটা যদিও পরীক্ষায় ওরকম আসে না বা অনেক বড় একটা প্রশ্ন। এটা এটা থেকে আমাদের পার্থক্য বা বিভিন্ন অর্থের মধ্যে পার্থক্য, সেই জিনিসটা এখানে আসে। এটা একবার পড়লে আপনারা বুঝতে পারবেন। একটু আলোচনা করি যে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন দেখা যায়, আবার দেশে প্রচলিত অর্থের বিভিন্ন রূপও দেখা যায়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থকে বিভিন্নভাবে শ্রেণীভেদ করা যায়। অর্থের শ্রেণীভেদ হলো, এখানে অর্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হিসাবি অর্থ আর একটা হচ্ছে প্রকৃত অর্থ। এই দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে যে হিসাবি অর্থ এবং প্রকৃত অর্থের মধ্যে পার্থক্য কি, তখন আপনাকে লিখতে হবে। আহ তো এখানে যেটা বলা আছে, যে অর্থ বা মুদ্রার নামে জিনিসপত্রের দাম, লেনদেন এবং হিসাব রাখা হয় তাকে হিসাবে অর্থ বলা হয়। যেমন বাংলাদেশি টাকা, ভারতের রুপি, যুক্তরাষ্ট্রের ডলার মাধ্যমে হিসাব নিকাশ এবং বিনিময় চলে। এটা হচ্ছে হিসাবি অর্থ। কোন দেশের যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো হচ্ছে আমাদের হিসাবে অর্থ। প্রকৃত অর্থ হচ্ছে যে অর্থের, এটা একটু কেটে গেছে, এটুকু এটুকু এখানে আসবে, এটুকু এখানে আসবে, হ্যাঁ এখানে আসবে। অর্থাৎ যে অর্থের মাধ্যমে, এখানে যাবে, যে অর্থের মাধ্যমে প্রকৃতপক্ষে ক্রয় বিক্রয় ও দেনা পাওনা নিষ্পত্তি হয় তাকে এই প্রকৃত অর্থ বলে। এটা একটু এখানে যাবে, একটু মিস্টেক হয়েছে। তাহলে যে অর্থের মাধ্যমে প্রকৃতপক্ষে ক্রয় বিক্রয় এবং দেনা পাওনা সম্পত্তি হয় তাকে প্রকৃত অর্থ বলে। যেমন আমাদের যে বিভিন্ন টাকা আছে, এটা এগুলো হচ্ছে আমাদের কাছে প্রকৃত অর্থ। যেমন বাংলাদেশের বিভিন্ন মানের ধাতব মুদ্রা, কাগজে নোট। প্রকৃত অর্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতব মুদ্রা, একটা হচ্ছে কাগজে নোট। এগুলো আলোচনা করতেছি না। যে কাগজে মুদ্রা কোনগুলো সেটা তো আমরা জানি। কাগজে নোট যেগুলো আছে, আমাদের 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 2 টাকার নোট, 100 টাকা, 500 1000 টাকা, এগুলো হচ্ছে কাগজের মুদ্রা, যেটা আমরা ব্যবহার করি যে টাকাটা সেটা। আর ধাতব মুদ্রা যেটা কয়েন, 2 টাকা 5 টাকা যে কয়েনটা, সেটা হচ্ছে আমাদের কাছে ধাতব মুদ্রা। এরকম এটা পড়লে আপনার কাছে ভালো লাগবে। এটা এক নজরে পড়ে যাবে শুধু, মুখস্থ করার ওরকম কোনো কিছু নেই, এটা পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, একটু দাঁড়া, একটু ক্লাসে আছে তো, এই যে 1 মিনিট বাদ দিচ্ছি। তো একটু খালি 1টা মিনিট।
একটা মিনিট, কিছু মনে নিন না। আমি আচ্ছা, তারপরে আছে কাগজে অর্থ। এখানে দুই ভাগে ভাগ করা আছে, একটা ধাতব মুদ্রা আর হচ্ছে কাগজে অর্থ। কাগজে অর্থ এখানে আলোচনা করা আছে। আহ, এগুলোর মধ্যে পার্থক্য আমাদের আসতে পারে প্রামাণিক মুদ্রা এবং প্রতীক মুদ্রা। তারপরে কাগজে অর্থ এখানে 10 টাকা 5 টাকা দূরে, এটা পড়ে নেবেন, এটা অনেক মজার একটা পড়া। আর সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় আসার মতো হচ্ছে এটা, যে বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা হচ্ছে আমাদের জানা প্রয়োজন, যে বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য। আচ্ছা, তো বিহিত মুদ্রাটা কি এটা দেখি আমরা। এই দুটো যেহেতু এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রা। তাহলে এখানে বলা আছে যে যে অর্থের গ্রহণযোগ্যতা আইন দ্বারা স্বীকৃত এবং জনগণ তা গ্রহণ করতে বাধ্য তাকে বিহিত অর্থ বলে। যেমন বাংলাদেশের সরকার কর্তৃক যে নোটগুলো আমাদের ছাপা হয় সেটা হচ্ছে আমাদের কাছে বিহিত মুদ্রা। যেগুলো আমাদের আইনে মানে বৈধভাবে যেগুলো আমরা লেনদেন করি সেটা হচ্ছে বিদ্যুৎ। যেমন 100 টাকার নোট, 500 টাকার নোট, যে নোটগুলো বাজারে প্রচলিত আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সেগুলো হচ্ছে আমাদের কাছে বিহিত মুদ্রা। তাহলে এই বিহিত মুদ্রাগুলোর মধ্যে আছে আবার সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা, আপনি এই কথাটাই আমাদের সংজ্ঞাটাই মনে রাখতে হবে। বিহিত মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত বা আইন সিদ্ধ যেগুলা, যে মুদ্রাগুলো সেগুলো হচ্ছে আমাদের কাছে বিহিত মুদ্রা। আর ঐচ্ছিক মুদ্রা হচ্ছে যে মুদ্রা গ্রহণ করার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, বরং তা গ্রহণ করার গ্রহীতার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, তাকে ঐচ্ছিক মুদ্রা বলে। তাহলে বিহিত মুদ্রা হচ্ছে কি, আইন দ্বারা যেটা নিবন্ধিত, সরকার কর্তৃক যেটা প্রচলিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যেটা প্রচলিত সেটা হচ্ছে বিহিত মুদ্রা। আর যেটা আমাদের আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের কাছে ঐচ্ছিক মুদ্রা। বিহিত মুদ্রার মধ্যে আমাদের আছে যে 10 টাকা 5 টাকা 100 টাকা যে নোটগুলো প্রচলিত সেই নোটগুলো। আর এখানে হচ্ছে আমাদের চেক, ড্রাফট, পে অর্ডার, হুন্ডি, ট্রেজারি বিল ইত্যাদি। আপনি কোনো কিছু বিক্রি করলেন, বিনিময়ে আপনি চেকে বিক্রি করবেন না, চেকে বিক্রি করবেন না, তাহলে চেক আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক মুদ্রা। ড্রাফট আপনি নিতে পারেন নাও নিতে পারেন, পে অর্ডার আপনি নিতে পারেন নাও নিতে পারেন, আপনি ক্যাশ নেবেন। তাহলে সেই ক্ষেত্রে এই চেক, ড্রাফট, পে অর্ডার, হুন্ডি এগুলো হচ্ছে আমাদের কাছে কি, ঐচ্ছিক মুদ্রা। আচ্ছা, তো এই বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য আছে, যেটা নিম্নে আলোচনা করা আছে। তারপরে অনেক ধরনের এখানে আছে আমাদের আহ, আদিষ্ট, উপরের শ্রেণীবিভাগ ছাড়াও আছে আদিষ্ট অর্থ পরিচালিত মুদ্রা, প্রায় মুদ্রা, সরকারি অর্থ, এরকম ভাবে এই মুদ্রাগুলো এখানে দেওয়া আছে। তো এটা একবার দেখে নেবেন। হ্যালো, হ্যাঁ পাঠিয়েছি। আচ্ছা, তো এই দুটো আমাদের অবশ্যই ভালো মতো জানতে হবে, এই দুটো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের পার্থক্য এটা বলা আছে যে বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য, যে বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য অবশ্যই অবশ্যই, এই পার্থক্যটা আমরা দেখব। এই পার্থক্য অবশ্যই দেখব, আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই পার্থক্যটি। যেটা আমরা, এই পার্থক্যের সংজ্ঞা যদি আপনি মনে রাখতে পারেন, তার সংজ্ঞা মনে রাখতে পারলে আপনি 5টা পার্থক্য অবশ্যই আপনি দিতে পারবেন। তাহলে যে বিহিত মুদ্রা হচ্ছে আইন দ্বারা সিদ্ধ বা দেশীয় নিয়ম কানুন বা আইন কানুনের মাধ্যমে যে মুদ্রা প্রচলিত থাকে, আহ, সেটা হচ্ছে আমাদের কাছে কি, বিহিত মুদ্রা, এবং যেটা আপনি অবশ্যই নিতে বাধ্য। আর ঐচ্ছিক মুদ্রা হচ্ছে আপনি নিতে পারেন যেটা, যেটা নাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, সেটা হচ্ছে আমাদের কাছে ঐচ্ছিক মুদ্রা। বিহিত মুদ্রা দেশের আইন দ্বারা স্বীকৃত, ঐচ্ছিক মুদ্রা আইনগত কোনো স্বীকৃত নেই। কেন্দ্রীয় ব্যাংক দেশে বিহিত মুদ্রা প্রচলন এবং নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক অন্যান্য প্রতিষ্ঠান ঐচ্ছিক মুদ্রা প্রচলন করে থাকে। তাহলে এখানে বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঐচ্ছিক মুদ্রা প্রচলন করে থাকে। আর এটা এখানে শুধু কেন্দ্রীয় ব্যাংক বা দেশীয় আইন কানুন দ্বারা সরকার কর্তৃক যে নোটটা প্রচলিত থাকে সেটা হচ্ছে বিহিত মুদ্রা। বিহিত অর্থ বিনিময় হিসাবে সর্বজন স্বীকৃত, এটা সর্বজন, সবাই টাকা, সবাই কোনো কিছু বিনিময় করতে গেলে টাকা সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু আপনি বিনিময় বিল বা কোনো একটা লিখিত দলিলের মাধ্যমে যে কোনো কিছু ক্রয় বিক্রয় করবেন, সেটা আরেকজন রাজি নাও হতে পারে।
বিনিময় বিহিত অর্থ হলো 5 টাকা 10 টাকা সহ সকল কাগজে নোট এবং ধাতব মুদ্রা। ঐচ্ছিক মুদ্রা হলো ব্যাংক চেক প্রাইস বোর্ড ইত্যাদি। তাহলে এই 4-5টা আপনি সংজ্ঞা যে কোনো সংজ্ঞা পড়তে গেলে সরি পার্থক্য পড়তে গেলে অবশ্যই আপনার সংজ্ঞাগুলো জানতে হবে। সংজ্ঞা জানেন তাহলে 2-3টা পার্থক্য লিখতে পারবেন। এই 5টা পার্থক্য যদি লিখতে পারেন আপনার কাছে যথেষ্ট। আপনার এই 7টা পার্থক্য দেওয়ার দরকার নেই। 5টা পার্থক্য লিখবেন। আচ্ছা, তারপরে এখানে আমাদের আছে বিহিত অর্থ গ্রহণযোগ্যতা তার তার ক্ষেত্রে কোনো শর্ত পূরণের প্রয়োজন হয় না। এক্ষেত্রে আমাদের শর্ত সাপেক্ষ হতে পারে। বিহিত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন যোগ্যতা রয়েছে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন যোগ্যতা নেই। এই প্রশ্নটা অবশ্যই আমরা দেখব, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তারপরে আছে যে অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন কেন অর্থনীতি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু বিড়ম্বনা সৃষ্টি করে যে আমরা কি লিখবো, মানে কিভাবে কি করবো, এই জিনিসটা কিন্তু আমরা এখানে বুঝি না। ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন, তাহলে হিসাবের একক হিসাবে এখানে আমরা ব্যবহার করি, হিসাবের একক হিসাবে ব্যবহার করি। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা বলা আছে যে Recording in progress. লাইনটা কেটে গিয়েছে। অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন হচ্ছে কেন অর্থনীতি পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন একটি অর্থনীতিতে পণ্য এবং পরিষেবাগুলির জন্য মান পরিমাপ হিসেবে পরিবেশন করার ক্ষমতাকে বোঝায়। অন্য কথায় এটি ব্যক্তি এবং ব্যবসায়গুলিকে বিভিন্ন পণ্য এবং পরিষেবার আপেক্ষিক মূল্য তুলনা এবং মূল্যায়ন করতে অনুমতি দেয়। অর্থের এই ফাংশনটি বিভিন্ন কারণে অর্থনীতি পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য সহজীকরণ, বিশেষীকরণে উৎসাহিত করা, ক্রেডিট এবং ঋণ প্রদান করার ক্ষমতা, অর্থনীতি পরিকল্পনার সুবিধা। আমার মনে হয় আপনি যদি এই ভাষাটা বোঝেন তাহলে আপনার কাছে এগুলা সহজে লিখতে পারবেন। এই ভাষাটা যদি বোঝেন। ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন কি? ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশনটা হচ্ছে এখানে লেখা আমাদের এখানে যেটা এর আগে আমরা অর্থের কার্যাবলী যেটা দেখে আসলাম, একটু উপরে যদি যাই, মূল্য পরিমাপের একক। এই যে মূল্য পরিমাপের একক, এই যেটা এটা একক লেখা লাগতো, মূল্য পরিমাপের একক, ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন, মূল্য পরিমাপের একক। এখানে যে ব্যাখ্যাটা ছিল সেই ব্যাখ্যাটা এখানে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এখন এখানে তাহলে হিসাবের একক বা মূল্য পরিমাপের একক, হিসাবের একক বা মূল্য পরিমাপের একক হিসাবে কেন আমরা যদি অর্থকে যদি মূল্য পরিমাপের একক বা হিসাবের যদি একক হিসাবে যদি না ধরি তাহলে আমরা লেনদেন করতে পারবো না। আমরা বিদেশ থেকে কোনো একটি আমরা ক্রয় করে নিয়ে আসবো, সেটা কত টাকা, কি সেটা কিসের দ্বারা আমরা করব? অর্থের দ্বারা, তাই না? অর্থের দ্বারা সেটা পরিমাপ হবে। সে অর্থটা হবে ইউএসডি, ডলারে হবে। সে ডলার বাংলা টাকায় কনভার্ট করলে কত হবে সেটা আমরা মানে 1 ইউএসডি সমান আবার কত টাকা, এই যে ইউনিট অফ অ্যাকাউন্ট বিভিন্ন হিসাবের একক হিসাবে আমাদের এটা ব্যবহার হয়। এবং এটা অর্থনীতিতে কেন গুরুত্বপূর্ণ? আমাদের সহজীকরণ, বাণিজ্য সহজীকরণ, অর্থাৎ সহজে যে আন্তর্জাতিক বাণিজ্য হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের জন্য এটা হতে পারে আন্তর্জাতিক, হতে পারে অভ্যন্তরীণ হতে পারে। যে কোনো বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন অত্যন্ত জরুরি। বিশেষীকরণকে উৎসাহিত করা, অ্যাকাউন্টের একক হিসেবে অর্থের সাথে ব্যক্তি বিশেষ দক্ষতা বা ব্যবসায় বিশেষজ্ঞ হতে পারে এবং পণ্য ও পরিষেবার বিনিময়ের উপায় হিসেবে অর্থের উপর নির্ভর করে। এই বিশেষীকরণ অর্থনীতিতে দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এটা লেখার দরকার নেই। ক্রেডিট এবং ঋণ প্রদান ক্ষমতা সক্ষম করা, অ্যাকাউন্টের একক হিসেবে অর্থ ঋণদাতাদের ঋণের ঝুঁকি এবং রিটার্ন পরিমাপ করতে সক্ষম করে, যার ফলে ব্যক্তি এবং ব্যবসায় ঋণের প্রসারিত করে। এটি বিনিয়োগ তহবিল এবং অর্থনীতিতে বৃদ্ধি করতে, এটা হবে প্রবৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে এখানে আমাদের ক্রেডিট অর্থের যে ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন, এই ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশনটা অর্থনীতিতে
মানে অর্থনীতি সচল রাখার জন্য আপনি আমার যে দেশের যে অর্থনীতিটা সচল আছে কোনো এটা কিসের কারণে যে আমরা আমাদের অর্থনীতিতে আমাদের যে লেনদেন বা কেনাকাটা হচ্ছে এই কেনাকাটার যে আমাদের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন বা মানে হিসাবের একক হিসাবে এখানে ব্যবহার হয় হিসাবের একক হিসাবে যেমন আপনি যে কোনো কিছুই কিনেন সেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে যদি বাণিজ্য করতে চান সেখানে হবে আপনি ঋণ প্রদান করেন সেখানে হবে আপনি যদি ঋণের ইন্টারেস্ট গ্রহণ করেন সেখানে হবে অর্থাৎ এই ফাংশনটা আমাদের থাকবেই প্রত্যেকটা সেক্টরে থাকবেই অর্থের যে ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন এই ফাংশনটা আমাদের সকল সেক্টরে থাকবে তাহলে এর জন্য আমরা সহজে বাণিজ্য করতে পারি বিশেষণকে উৎসাহিত করতে পারি সহজে ক্রেডিট দিতে পারি অর্থাৎ ঋণ প্রদান করতে পারি অর্থনৈতিক পরিকল্পনা করতে পারি অর্থনৈতিক মূল্য স্থিতিশীলতা দিতে পারি এইরকম যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারি এখানে এর বাইরেও আপনি লিখতে পারেন যে এটা যে লিখতে হবে ওরকম না এর বাইরেও আপনি ঠিক এই থিমটা মাথায় নিয়ে আসবেন যে কোনো একটি হিসাবের একক হিসাবে আমরা এটা ব্যবহার করি হিসাবের যে একক অর্থ হচ্ছে একটি হিসাবের একক হিসাবে আমরা ব্যবহার করি দেখুন ওটা কিন্তু একটা অর্থের কার্যাবলী হিসাবের একক বা মূল্য পরিমাপের একক আবার একটা কিন্তু কার্যাবলী বিলম্বিত অর্থ প্রদানের মান আমি আপনাদের বলছিলাম যে পাঁচটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে পাঁচটা অবশ্যই মনে রাখতে হবে ওখানে গেল কি অর্থ হিসাবের একক এখন আসছে কি বিলম্বিত অর্থ প্রদানের মান দেখুন ওই কার্যাবলীর উপর বিভিন্ন রকমের কিন্তু এখন প্রশ্ন তৈরি হচ্ছে পাঁচটা কার্যাবলী আমি বললাম এই পাঁচটা কার্যাবলী অবশ্যই আপনার মনে রাখতে হবে ওই পাঁচটা কার্যাবলীর উপর ঘুরে পেয়েছে কিরকম ভাবে প্রশ্ন হয় যে বিলম্বিত অর্থ প্রদানের মান হিসাবে কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করুন ওখানে যে ব্যাখ্যাটা হয়েছিল বিলম্বিত অর্থ প্রদানের মান হিসেবে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে একটু বিশদ আকারে অর্থ বিলম্বিত বলতে কি বুঝি আমাদের এই ছোট ছোট সংক্ষিপ্ত ওয়ার্ডের মানে যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না বিলম্বিত বলতে যেটা দেরিতে দিবে মানে বিলম্ব বলতে কি বোঝায় দেরিতে এখনো দেওয়া হয়নি এরকম তাহলে বিলম্বে অর্থ প্রদান মানে কি দেরিতে অর্থ প্রদান বা পরে অর্থ প্রদান তাহলে সে পরে অর্থ প্রদানের মান হিসেবে ব্যবহার হয় সেটা কিভাবে কাজ করে বিলম্বিত অর্থ প্রদানের একটি মান হিসেবে কাজ করে কারণ এটি পরবর্তী সময় অর্থ প্রদানের প্রতিশ্রুতি সহ বর্তমান সময়ে লেনদেন করার অনুমতি দেয় তাহলে বিলম্বে যে আপনি যে উদাহরণটা ওখানে দিলাম যে আজকে আমি কাউকে 100 টাকা দিলাম কাউকে কোনো ব্যক্তিকে আমি 100 টাকা দিলাম তার কাছ থেকে আমি কি 1 বছর পর 100 টাকায় নিব না তার কাছ থেকে আমি হয়তো 110 টাকা নেব বা 120 টাকা নেব এই যে মানটা আমার নির্ধারণ হলো যে এই যে 10 টাকা আমরা নিব বা 20 টাকা নিব এটা হচ্ছে আমাদের অর্থের কার্যাবলী হিসেবে কাজ করে যে অর্থটা এই মানে পরিমাপ করে এই বিষয়টা যে আমরা কত টাকা তাকে দিব কিসের দ্বারা পরিমাপ করছি এটা কি আমরা 100 টাকা নিয়ে তাকে 100 টাকা সহ কি আরো কি একটা তাকে জামা দিব না একটা গাছ কেটে দিব না কি দিব আমরা তাকে ওটা কোনো কিছু দিব না সেটা অর্থের মাপকাঠিতে পরিমাপ করি যে 100 টাকা দিলে তাহলে 110 টাকা দিতে হবে এইরকম যে আমাদের বিলম্বের অর্থ প্রদানের মান হিসেবে অর্থটা ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ এখানে উদাহরণ আবার দেওয়া আছে যদি কেউ একটি বাড়ি কেনার জন্য টাকা ধার করে খেয়াল করেন এখানে যদি কেউ একটি বাড়ি কেনার জন্য টাকা ধার করে তারা সুদের সাথে সময়ের সাথে ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় আমি যদি আপনাদের ব্যাংক থেকে আমি ঋণ নিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি তো ঋণ আমাকে এমনি এনে দেবেন না আমাকে আমার কাছ থেকে লাভ সহ আপনি টাকা নেবেন সে কথা এখানে বলা আছে ঋণদাতা ভবিষ্যতে অর্থ প্রদানের এই প্রতিশ্রুতি গ্রহণ করে কারণ তারা বিশ্বাস করে যে অর্থটি তার মূল্য ধরে রাখবে এবং ভবিষ্যতে অন্যান্য কেনাকাটা করতে ব্যবহার করা যেতে পারে যে অর্থ আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যখন আপনার কাছ থেকে ঋণ নিব যে আজকে 100 টাকা দিচ্ছি সেই 100 টাকা আমি 1 বছর পর 100 টাকা ফেরত দিব প্লাস এর সঙ্গে আমি 10 টাকা লাভ দিব তাহলে আপনি এটা বিশ্বাস করছেন যে আমি তাকে যে 100 টাকা দিচ্ছি সে এখন যে সেটা ক্রয় ক্ষমতা বা এটা দ্বারা আমি কোনো কাজে লাগাতে পারতেছি ঠিক 1 বছর পরও আমি সেই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো যে কোনো কাজে লাগাতে পারবো মানে আরেক ব্যক্তিকে ঋণ দিতে পারবো এইরকম বিলম্বিত অর্থ প্রদানের একটি মান হিসেবে কাজ করে কারণ এটি ব্যক্তি ব্যবসায়ীগুলোকে ভবিষ্যতে অর্থ প্রদানের উপর ভিত্তি করে চুক্তি বা চুক্তিতে প্রবেশ করতে সক্ষম করে উদাহরণস্বরূপ এটি ব্যবসা ক্রেডিটে কাঁচামাল কিনতে সম্মত হতে পারে এই বোঝার সাথে যে তার পরবর্তী তারিখে উপকরণের জন্য অর্থ প্রদান করবে অর্থাৎ মোট কথা এখানে যে উদাহরণটাই দেওয়া হচ্ছে না কেন সেই উদাহরণটাই এটাই যে বিলম্বে যখন আমরা কোনো অর্থ নিব অর্থ ধার দিয়ে যখন বিলম্বে যখন অর্থ আমরা গ্রহণ করব তখন আমরা এটা অতিরিক্ত যে টাকাটা আমরা নিব সেটার একটা মান হিসেবে অর্থটা ব্যবহার হয়
যে আমরা কত টাকা তার কাছ থেকে নিব। যে টাকাটা বেশি নিচ্ছে এটা অর্থের দ্বারা আমরা এটা মূল্যটা পরিমাপ করি। এটাই হচ্ছে বিষয়, যে বিলম্বিত অর্থ প্রদানের মান মানে এটাই, আমরা কোনো টাকা দিলাম কাউকে, সে টাকাটা পরবর্তীতে আমরা তার লাভ সহ আমরা টাকাটা ফেরত পাবো। এই যে কত লাভ পাবো এটার মান হিসেবে অর্থকে ব্যবহার করা হয়। তারপরে এই প্রশ্নটাও আছে, দেখুন স্টোরেজ ভ্যালু, এর আগে আলোচনা করলাম, মানে সঞ্চয়ের ভান্ডার যেটা আলোচনা করলাম, যে অর্থ কি একমাত্র সঞ্চয়ের বাহন বা সঞ্চয়ের ভান্ডার। দেখুন এটাও কিন্তু অর্থের কার্যাবলী। অর্থের কার্যাবলী কি কি দেখলাম? বিনিময়ের মাধ্যম, মূল্য পরিমাপের একক, বিলম্বে অর্থ প্রদানের মান, তারপরে আছে কি সঞ্চয়ের বাহন বা সঞ্চয়ের ভান্ডার, তাই না? এটাও আমাদের কিন্তু অর্থের কার্যাবলী। তাহলে এখানে বলছে অর্থ কি একমাত্র সঞ্চয়ের বাহন, মানে অর্থই কি আমরা সঞ্চয় হিসেবে ব্যবহার করি, আর কোনো কিছু করি না? তাহলে এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে না, অর্থই সঞ্চয় সঞ্চয় করে রাখে না, আমরা কোনো ধাতব মুদ্রা সেখানে সঞ্চয় করে মানে কোনো প্রাকৃতিক মানে সোনা দানা যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সম্পদ হিসেবে রাখতে পারি, কোনো রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো জমি আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে রাখতে পারি। এই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে যে না, অর্থ একমাত্র সঞ্চয়ের বাহন নয়। সঞ্চয়ের বাহন এমন কিছু যা সময়ের সাথে সাথে তার মূল্য ধরে রাখে এবং সম্পদ বা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। তার সঞ্চয়ের বাহন কোনগুলো? যেগুলা আমরা যদি ধরে রাখি তাহলে সেটা মূল্যটা কমে যায় না, সেটা মূল্যটা ভবিষ্যতে আমরা সেই মূল্যটা পেতে পারি, বেশি পেতে পারি, কিন্তু মূল্য কমে যাবে না। তাহলে সেটা কি অর্থই হতে পারে? না, সেটা অর্থ হতে পারে না। হতে পারে কি রিয়েল এস্টেট, আমাদের জায়গা জমি যেটা, সেটা মূল্যবান ধাতু, স্বর্ণ রূপ, অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো আমরা অর্থের সঞ্চয়ের বাহন বা সঞ্চয়ের ভান্ডার হিসেবে ব্যবহার করতে পারি। শিল্প এবং সংগ্রহযোগ্য শিল্প এবং সংগ্রহযোগ্য কিছু দুর্লভ চিত্র বা কারুশিল্প, এই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি। দুর্লভ চিত্রকর্ম, যেমন কিছু ছবি আমাদের যে আঁকা থাকে না, যে অনেক টাকা দাম, এই ওয়ালমেট বা এই ছবির দাম হচ্ছে এত টাকা, এটা কি হিসেবে রাখছে? এটা এই জিনিসগুলো, যেমন মোনালিসা, একটা লুভর মিউজিয়ামে যে মোনালিসার ছবি আছে, সেই ছবিটার দাম কত আপনি কিনতে পারবেন? সেটা আপনি আমি কিনতে পারবো না, তাই না? তাহলে এই জিনিসগুলা, যে এই চিত্রকর্ম, ঠিক এইরকম জিনিসগুলো আমরা সেখানে সঞ্চয়ের বাহন হিসেবে রাখতে পারি। ক্রিপ্টোকারেন্সিও আমরা সঞ্চয়ের বাহন হিসেবে আমরা রাখতে পারি, ডিজিটাল মুদ্রা যেটা আর কি। ডিজিটাল মুদ্রা যেমন বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক সাম্প্রতিক বছরগুলোতে যেগুলো বিকেন্দ্রীভূত প্রকৃতি এবং সীমিত সরবরাহের কারণে সঞ্চয়ের বাহন হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে, মানে বিভিন্ন যে আমাদের ডিজিটাল কয়েনগুলো আছে, আপনার ডিজিটাল কয়েন সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা জানি না। এই ডিজিটাল কয়েনগুলোর কিন্তু অনেক দাম, যেগুলো ভবিষ্যতে দাম বাড়ে, দাম বৃদ্ধি হয়। বিটকয়েন আছে, যেমন এখানে বিটকয়েনের কথা বলা আছে, বিটকয়েনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। হ্যাঁ, যে একটা বিটকয়েনের দাম এখন 70 লক্ষ টাকা। এইরকম এই জিনিসগুলোর দাম আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে একটা বিটকয়েনের দাম ছিল হয়তো বা 10 টাকা, সেটা এখন এত টাকা হয়ে গেছে। এটা অনলাইন জগতে আর কি। তো এইরকম আমরা অর্থ ছাড়া আরো অনেক কিছু আমরা সঞ্চয়ের বাহন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এটাও কিন্তু কার্যাবলীর মধ্যে কিন্তু এটা আলোচনা করা হলো। তাহলে আমি আপনাকে বলছিলাম প্রথমে প্রশ্ন যে অর্থের কার্যাবলী 5টা আপনাকে মনে রাখতেই হবে, যেভাবে হোক মনে রাখতেই হবে, এবং ওই কার্যাবলীর উপর প্রশ্ন বিভিন্ন ঘুরে পেঁচে দেয়। আচ্ছা, তারপরে আমাদের এখানে আলোচনা করা আছে র্যাঙ্ক দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আচ্ছা, এটা বলা আছে নিম্নোক্ত আর্থিক সম্পদগুলোকে তাদের তারল্যর পরিপ্রেক্ষিতে র্যাঙ্ক করুন। কয়েন, কাগজের মুদ্রা, এই জিনিসগুলো আমরা একটু ইংরেজিতে দেখি এখান থেকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কয়েন, কাগজের মুদ্রা, তারপরে আছে সাধারণ স্টক, চাহিদা আমানত, দীর্ঘমেয়াদী সরকারি বন্ড, দীর্ঘমেয়াদী কর্পোরেট বন্ড, আমানত, প্রতিষ্ঠানের সঞ্চয় জমা, ট্রেজারি বিল। যে এখানে অনেকগুলো সম্পদ দেওয়া আছে, এই সম্পদগুলো কোনটা মানে তারল্য মান অনুযায়ী আমাদের সাজাইতে হবে, যে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক করা মানে কি? সিরিয়াল করা। আমরা কোনটা 1 নাম্বার আছে, কোনটা 2 নাম্বার আছে, কোনটা 3 নাম্বার আছে, এটাকে বলে র্যাঙ্ক করা। আপনাকে র্যাঙ্ক করতে হবে। আর বিনিয়োগ হচ্ছে আপনার র্যাঙ্কিং ব্যাখ্যা করো, র্যাঙ্ক করার পর আপনার সেই র্যাঙ্কিং ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে ইংরেজি অংশটুকু এখানে আছে, এটা দেখলে আপনারা বেশি বুঝবেন। কয়েন অ্যান্ড পেপার কারেন্সি, তারপর আছে কমন স্টক, তারপর আছে ডিমান্ড ডিপোজিট, লং টার্ম গভর্নমেন্ট বন্ড, তারপর আছে লং টার্ম কর্পোরেট বন্ড, সেভিং ডিপোজিট,
অ্যাট ডিপোজিট ইনস্টিটিউশন ট্রেজারি বিল। এটা এলোমেলো করে দেওয়া আছে, আপনাকে সাজে লিখতে হবে। তো সাজে লিখতে গেলে সবচেয়ে তরল হচ্ছে আমাদের কয়েন বা নগদ অর্থ বা কাগজের মুদ্রা, এটা হচ্ছে সবচেয়ে তরল। তরল বলতে আমরা কি বুঝি? যে কথা বললাম যে আহ, তারল্য হচ্ছে যে কোনো সম্পদের মূল্য না কমিয়ে যেটা নগদ টাকায় রূপান্তর করা যায় সেটাকে আমরা তারল্য বলি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি, আমাদের কাছে যে নগদ টাকা আছে, এটা মান সবচেয়ে তারল্য দিক থেকে এটা ফার্স্ট নগদ টাকা, এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে সবচেয়ে তরল থেকে সর্বনিম্ন তরল পর্যন্ত তাদের তরলতার পরিপ্রেক্ষিতে আর্থিক সম্পদের র্যাঙ্কিং এখানে দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে কয়েন বা কাগজের মধ্যে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আমাদের ডিমান্ড ডিপোজিট যেটা আছে, যেমন ব্যাংকে আমাদের এফডিআর করা আছে, হ্যাঁ, ডিমান্ড ডিপোজিট। না, সেটা তো ফিক্সড। ডিমান্ড ডিপোজিট যে এফডিআর করা আছে বা বিভিন্ন আহ, আহ, টাকা যে আমরা কি বলে সেভিংস অ্যাকাউন্টে রাখি, ডিপিএস করে রাখি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে 2 নম্বর র্যাঙ্কিং আসবে। যে কোনো মুহূর্তে আমরা ব্যাংকে গিয়ে ভাঙাতে পারি, কিন্তু নগদ টাকার মতো না। আপনার কাছে এখনই টাকার প্রয়োজন, তাহলে কি করবেন? আপনার বাসায় যে টাকাটা আছে সেই টাকাটা ব্যয় করবেন। ব্যাংক থেকে উঠাতে গেলে তো আপনার একটু সময় লাগবে, তাই না? 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই ব্যাংক টাকা থেকে আমাদের কাছে যে ক্যাশ টাকা আছে সেই ক্যাশ টাকাটা আমরা দ্রুত খরচ করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে র্যাঙ্কিং 1 আসবে, র্যাঙ্কিং 2 আসবে ডিমান্ড ডিপোজিট, 3 নম্বর হচ্ছে ট্রেজারি বিল, সরকারি যে একটা বিল আছে, এটা 3 নম্বর আসবে। আমানত প্রতিষ্ঠানের সঞ্চয় আমানত, মানে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে সঞ্চয় করে রাখি বিভিন্ন যেমন আমরা কোনো এনজিওতে সঞ্চয় করে রাখি বা কোনো ব্যাংক বাদে কোনো আর্থিক প্রতিষ্ঠানতে আমরা সঞ্চয় করে রাখি, কোনো বীমা কোম্পানিতে সঞ্চয় করে রাখছি, সেখানে কিন্তু আমাদের আহ, সময় লাগতে পারে। সেটা হচ্ছে আমাদের কাছে এটা 4 নম্বর র্যাঙ্কে আসবে। তারপর সাধারণ স্টক আমরা যদি কোনো কোম্পানির সাধারণ স্টক কিনে থাকি, তাহলে সেটা আমরা বিক্রি করতে পারবো, বিক্রি করে নগদ টাকা পাবো, প্লাস সেটা আমাদের দেরি হবে, তাই না? মানে নগদ অর্থের মতো না, এটা র্যাঙ্কিং আসবে কত? 5 নাম্বার র্যাঙ্কিং আসবে। 6 নাম্বার র্যাঙ্কিং দীর্ঘমেয়াদী সরকারি বন্ড। দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বলতে 5 বছরের বেশি সময়ের যে বন্ডগুলো, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ড। তারপরে দীর্ঘমেয়াদী সরকারি বন্ড, তারপরে সবার শেষে আছে দীর্ঘমেয়াদী কর্পোরেট বন্ড। এটা সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। এটা র্যাঙ্ক করতে বলছে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 5, এভাবে আমাদের এখানে র্যাঙ্ক করা হয়েছে। র্যাঙ্ক 6, র্যাঙ্ক 7, এগুলো আমাদের এইভাবে সাজিয়ে লিখতে হবে। এখন কি কারণে আমাদের র্যাঙ্ক 1 এ গেল সেটা আমাদের লিখতে হবে। বি নাম্বারে সেটা আলোচনা করছে, বলছে যে আমরা যে র্যাঙ্কিংটা করলাম, এই র্যাঙ্কিংটার ব্যাখ্যা চেয়েছে। এখন বি নাম্বারে যে র্যাঙ্কিং এর ব্যাখ্যা করুন। র্যাঙ্কিং এর ব্যাখ্যা এই যে আপনি ওটা যদি র্যাঙ্ক করতে পারেন তাহলে ব্যাখ্যা সহজে লিখতে পারেন। এখানে র্যাঙ্কের একে বলা আছে মুদ্রা, এবং কাগজের মুদ্রা হলো সবচেয়ে তরল আর্থিক সম্পদ, কারণ এগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়, তাৎক্ষণিক লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। চাহিদা আমানতগুলি অত্যন্ত তরল, কারণ সেগুলি যে কোনো সময় অবিলম্বে তোলা যায় এবং চেক, ডেবিট কার্ড বা অনলাইনে ব্যাংকের মাধ্যমে আমাদের যে ডিমান্ড ডিপোজিট, যেটা যে কোনো মুহূর্তে ব্যাংক থেকে আমরা টাকাটা উঠাতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে চাহিদা আমানত। সরি, আমি মনে হয় আগে এফডিআর বলছি, এফডিআর না, এফডিআর হচ্ছে সঞ্চয় আমানত। এই যে বিভিন্ন আমানত প্রতিষ্ঠানের সময় আমানত যেটাকে বলে সেটা। আর চাহিদা আমানত আপনি যে কোনো মুহূর্তে যখন আপনার চাহিদা দেখা দেবে তখনই আপনি এটা উইথড্র করতে পারেন। আচ্ছা, তারপরে আছে ট্রেজারি বিল। এখানে যে দফাগুলো দেওয়া আছে সেই দফাগুলো অনুযায়ী এখানে দেওয়া আছে, অর্থাৎ এই র্যাঙ্ক থাকলে র্যাঙ্কটা অনুযায়ী আপনি লিখবেন। এটা ট্রেজারি বিল, স্বল্পমেয়াদী সরকারি বন্ড যা 1 বছরের কম সময় ধরে পরিপক্ক হয়, অত্যন্ত তরল, কারণ সেগুলি মার্কিন সরকার দ্বারা, এটা মার্কিন বাংলাদেশ সরকার দ্বারা লিখতে হবে। আচ্ছা, র্যাঙ্ক 4। তো র্যাঙ্ক 4 আমানত প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা আমানত করে রাখছে সেই আমানতগুলি র্যাঙ্ক স্টকে টাইপ, মানে এগুলো পর্যায়ক্রমে আপনি এটা সাজাতে পারেন, এগুলো এক লাইন করে লেখা ব্যাপার হবে না। এটা দেখে নেবেন, এটা সবগুলো পড়লাম না। আচ্ছা, এখানে দেখুন, এখানে একসঙ্গে অনেক কিছু বলা আছে। আচ্ছা, এটা মনে হয় আপনাদের শেষ হয়েছে, এরপরে ওএম ধরবো। মুদ্রাস্ফীতি একক, মুদ্রাস্ফীতি একক, মুদ্রাস্ফীতি হিসাবের একক, মুদ্রাস্ফীতি আলাদা ভাবে, মুদ্রাস্ফীতি হিসাবের একক, বিনিময় মাধ্যম এবং বিলম্বিত অর্থ প্রদানের জন্য একটি মান এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে অর্থ ব্যবহারের উপর কি প্রভাব ফেলে। মানে এই বিষয়টা, মুদ্রাস্ফীতি হচ্ছে এরকম, মুদ্রাস্ফীতি
হিসাবের একক এটা কি? হিসাবের একক এটা হচ্ছে অর্থের কার্যাবলী, 1 নম্বর কার্যাবলী। বিনিময়ের মাধ্যম এটা 2 নম্বর কার্যাবলী। বিলম্বিত অর্থ প্রদানের মান 3 নম্বর কার্যাবলী। তারপরে আছে সঞ্চয়ের ভান্ডার, এটা হচ্ছে 4 নম্বর কার্যাবলী। দেখুন অর্থের কার্যাবলী কিন্তু ওই আলোচনা হয়েছে, এখনো কিন্তু আলোচনা চলতেইছে। তাহলে এই কার্যাবলীগুলো আপনাকে কিন্তু জানতে হবে। তাহলে এই যে কার্যাবলীগুলো, এই কার্যাবলীগুলো মুদ্রাস্ফীতি অর্থ ব্যবহারের উপর কি প্রভাব ফেলছে সে কথাটা এখানে আলোচনা করছে। আমাদের যে মুদ্রাস্ফীতি আমাদের এই যে কার্যাবলীর অর্থ ব্যবহারের উপর কি প্রভাব ফেলছে এখানে আলোচনা করা আছে। যে মুদ্রাস্ফীতি হলো সময়ের সাথে সাথে পণ্য এবং পরিষেবার দামের একটি সাধারণ বৃদ্ধি, যার ফলে মুদ্রার একক ক্রয় ক্ষমতা হ্রাস পায়। সরি, তো এখানে মুদ্রাস্ফীতি কি, যেটা আমি জানি যে আজকে বাজারে যদি আমরা 500 টাকার নোট নিয়ে যাই তাহলে কাঁচা সবজি কিনতে আমাদের 500 টাকা শেষ। কিন্তু আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন 50 টাকার বাজার করলে ব্যাগ ভর্তি বাজার আসতো। এই যে এখন মুদ্রাস্ফীতি হয়েছে, মুদ্রা বেড়ে গিয়েছে, স্ফীত মানে কি? বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে এখন ওই এক ব্যাগ সবজি কিনতে এখন লাগে কত? 500 টাকা। তাহলে এই যে মুদ্রাস্ফীতি হয়ে গেছে, এই মুদ্রাস্ফীতিটা হলো সময়ের সাথে সাথে পণ্য ও পরিষেবার দামের একটি সাধারণ বৃদ্ধি। কারণ পণ্যের দামের বৃদ্ধি পেয়েছে, যার কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে, যার ফলে মুদ্রার একক ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে, মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পায়। মুদ্রাস্ফীতি অ্যাকাউন্টের একক বিনিময়ের মাধ্যম বিলম্বিত অর্থ প্রদানের জন্য একটি মান এবং মূল্যের ভান্ডার হিসেবে অর্থে ব্যবহারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। হিসাবে এককে কি প্রভাব ফেলতে পারে? দেখুন এটা একটা বার যদি খালি কোনো ইয়াটা বোঝেন তাহলে পরবর্তীগুলো এমনি লিখতে পারবেন আপনি। হিসাবের একক হিসেবে মুদ্রাস্ফীতি মানুষের জন্য পণ্য ও পরিষেবার মূল্য সঠিকভাবে পরিমাপ করা কঠিন করে তুলতে পারে। মূল্যস্ফীতির কারণে যখন দাম ক্রমাগত পরিবর্তিত হয় তখন তখন সময়ের সাথে বা বিভিন্ন পণ্যের মধ্যে মূল্য তুলনা করা চ্যালেঞ্জিং হতে পারে। এটি বাজারে বিভ্রান্তি এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে, যা লোকেদের জন্য জ্ঞাত অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তোলে। উদাহরণস্বরূপ, যদি একটি রুটির দাম আজকে 10 টাকা, পরের বছর 15 টাকা হয়, তাহলে 1 বছর পর পরের বছর পণ্য বা পরিষেবার দাম তুলনা করা কঠিন হতে পারে। তাহলে আমরা যে হিসাবের একক হিসেবে আমরা যেটা ব্যবহার করছি অর্থকে, সেটা আমরা মুদ্রাস্ফীতির ফলে সেটা আমরা অনুমান করতে পারি না, অনুধাবন করতে পারি না। যে আমাদের যদি সবকিছু স্টেবল থাকে তাহলে আমরা এবছর দাম পাইছে, একটা রুটির দাম ছিল 10 টাকা, পরের বছর হয়েছে 15 টাকা, তারপরের বছর হচ্ছে 20 টাকা, এরকম হতে পারে। কিন্তু যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে 15 টাকা হবে, না সেটা 20 টাকা হবে, না সেটা 30 টাকা হবে। তবে এটা তুলনা করা কঠিন। এই জন্য হিসাবের এককের উপর এটা প্রভাব ফেলে যে আমরা হিসাবের এককটা অনুমান করতে পারি না, এটা তুলনা করা কঠিন হয়ে পড়ে। বিনিময়ের মাধ্যমটা ঠিক একই রকমই আমাদের ঝামেলা হতে পারে। আজকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে যদি অর্থকে ব্যবহার করি তাহলে সেই বিনিময়ের মাধ্যমে মুদ্রাস্ফীতির ফলে আমাদের যে সমস্যা সৃষ্টি হতে পারে। বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রাস্ফীতি টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। মুদ্রাস্ফীতির কারণে যখন টাকার মূল্য হ্রাস পায় তখন একই পরিমাণ পণ্য ও পরিষেবার ক্রয়ের জন্য মানুষকে আরও অর্থ ব্যয় করতে হয়। এটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ক্রয় করা পণ্য পরিষেবা পরিমাণকে হ্রাস করতে পারে, যা মানুষের পক্ষে অর্থনৈতিক লেনদেন জড়িত হওয়া আরো কঠিন করে তোলে। মানে মোট কথা ওটাই যে মুদ্রাস্ফীতির ফলে আমরা কিন্তু সেটা অনুমান করতে পারি না। বিনিময়ের মাধ্যম হিসেবে সেটা সঠিকভাবে কাজ করে না। কারণ আজকে আপনি ধরুন আজকে কোনো কিছু বিনিময় করলেন, 1 মণ চাল দ্বারা আপনি হচ্ছে ধরুন 2 মণ আটা নিলেন, 1 মণ চাল দ্বারা 2 মণ আটা নিলেন, এটা হচ্ছে আজকের বিনিময়ের মাধ্যম। কিন্তু যখন এটা মূল্যস্ফীতি হয়ে যাবে, যখন এটা মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে তখন কিন্তু আর এটা হবে না। তখন আপনার ক্ষেত্রে 1 মণ চাল দ্বারা 1 মণ আটা বা 2 মণ আটা আপনি নিতে পারবেন না, তখন আপনাকে এটা চেঞ্জ হয়ে যাবে। তখন এটা বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ আর তখন কাজ মানে করবে না। যে স্টেবল যেটা থাকবে, কোনো ইকোনমিক্যাল স্টেবল থাকলে যেটা হওয়ার কথা সেটা আর থাকবে না এখানে। বিলম্বিত অর্থ প্রদানের মানে একই কথায়, মোট কথা মূল্যস্ফীতির ফলে আমরা যেহেতু কোনো কিছু স্টেবল থাকে না, পরিবর্তিত হয়ে যায়, সেহেতু আমাদের এই বিলম্বিত মান এটা আমাদের অনিশ্চয়তা করে তোলে। যে সবকিছু অর্থের যে কার্যাবলীগুলো আছে এগুলা, এই অর্থের কার্যাবলীগুলো আমরা সবগুলো অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় মূল্যস্ফীতির ফলে। বিলম্বিত অর্থ প্রদানের মান, যে হারে টাকা আমাদের মান বাড়ে, যে কাউকে আমরা দিলাম হচ্ছে
100 টাকা, সে তার কাছ থেকে আমরা পাবো মনে করছে 110 টাকা, কিন্তু মূল্যস্ফীতি বা দাম এমন ভাবে বেড়ে যাচ্ছে, এখন 100 টাকা যদি আজকে দেয় তাহলে সামনে বছর দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতির ফলে সেটা 30 টাকা হয়ে যাবে বা হবে, বা 30 টাকা নিতে হবে। তাহলে এই যে এখানে বৈষম্যটা, যে এখানে 10 টাকা, এখানে হচ্ছে 30 টাকা, এই জিনিসটা আমরা বিলম্বিত অর্থ প্রদানের মান সম্পর্কে আমাদের অনিশ্চয়তায় ভুগি, আমরা কত টাকা আমরা তার কাছ থেকে নিব। অর্থাৎ অর্থের যে কার্যাবলীগুলো আছে, মূল্যস্ফীতির ফলে অর্থের কার্যাবলীগুলো সঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, অর্থের যে কার্যাবলীগুলো আছে সেটা সঠিকভাবে কাজ করে না। যে এখানে মূল্যের ভান্ডার মুদ্রাস্ফীতির সাথে টাকার মান কমাতে পারে। যখন মুদ্রাস্ফীতি বেশি হয়, সময়ের সাথে টাকার মূল্য হ্রাস পায়, যা সঞ্চয় এবং বিনিয়োগের ক্রয় ক্ষমতা হ্রাস করে। এটি ভবিষ্যতের জন্য লোকদের জন্য চ্যালেঞ্জ। মোট কথা, আমাদের যে প্রভাবটা কি ফেলে সে প্রভাবটা আমাকে দেখাতে বলছে, আপনাদের দেখাতে বলছে যে মুদ্রাস্ফীতির দাম যদি বেড়ে যায় তাহলে অর্থের যে হিসাবে এককটা আমাদের কি হবে, আমাদের অর্থের হিসাবে এককটা আমাদের পরিমাপ করা কঠিন করে তোলে বা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। আচ্ছা, তারপরে আমরা সামনের দিন এই যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আম, বেশিরভাগ সময় অর্থের কাজগুলো আলাদা করা বেশ কঠিন। অর্থ সর্বদা তার কার্য সম্পাদন করে, তবে কখনো কখনো আমরা বিশেষভাবে এটিকে জোর দিতে পারি। নিম্নলিখিত পরিস্থিতিতে অর্থের কোন ফাংশনকে জোর দেওয়া হয়েছে তা চিহ্নিত করুন। তাবিন্দা ব্যক্তির নাম। তাবিন্দা তার অফিসে তার দৈনন্দিন কাজ সম্পাদনের বিনিময়ে অর্থ গ্রহণ করে, যেহেতু সে জানে সে সে অর্থ ব্যবহার করতে পারে এবং পরিষেবা কেনার জন্য। মানে আপনি যে অফিসে কাজ করতেছেন কোনো একটা অর্থের বিনিময়ে, আপনি যে অর্থ ইনকাম করতেছেন, আপনি জানেন যে আমি এই অর্থ দিয়ে আমি কোনো কিছু পরিবর্তে কিনতে পারবো। তাহলে কিসের জন্য অর্থ দিচ্ছেন আপনি? সেখানে অর্থ পাচ্ছেন কিসের জন্য? আপনি শ্রম দিচ্ছেন, বিনিময় পাচ্ছেন, তাই না? তাহলে এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে। তাসফি তাসফি ব্যক্তির নাম তাসফি কমলা এবং আপেলের আপেক্ষিক মূল্য গণনা করতে চায়, তাই মুদ্রা ইউনিটে উদ্বৃত্ত প্রতিটি পণ্যের মূল্য পরীক্ষা করে। তন্ময় বর্তমানে বিবাহিত, তিনি আশা করেন ভবিষ্যতে তার ব্যয় বৃদ্ধি পাবে এবং তার সঞ্চয় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়ানোর সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিগুলো আমরা সামনের দিন আলোচনা করব। আজকে আমরা এরপর দেখব ওএম। আপনাদের যারা ওএম আছে তারা জয়েন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।